তৎকালীন বিরোধী দলের সংসদ সদস্যের ওপর পুলিশের হামলা। সেই হামলার দৃশ্য মনে পড়লে এখনো আঁতকে ওঠেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক। পার্লামেন্টের সামনে শান্তিপূর্ণ কর্মসূচি আমরা যেতে চাচ্ছি। যদি আমার অপরাধ হয়, আমার সহকর্মীদের কোনো অপরাধ থাকে, গ্রেপ্তার করে নিয়ে যাবে, মামলা দিবে, পরে গ্রেপ্তার করবে বা আগে গ্রেপ্তার করবে, এটা তাদের দায়িত্ব, তারা পালন করতে আসে। কিন্তু দায়িত্ব পালন করা অর্থ এই নয় একজন দলীয় কর্মীর মতো একজন নির্বাচিত এমপি বা নির্বাচিত এমপিদের উপর যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, যেভাবে লাঠিপিটা করেছে, এটা তো অমানসিক। এটা আমি মনে করব উচ্চ বিলাসী কিছু পুলিশ এটা করেছে। এবার বিএনপি শাসনামলে আওয়ামী লীগ নেতাদের উপর পুলিশি হামলার ভিডিও দেখানো হয় তাকে। আমি মনে করি এটা কারো পক্ষে গ্রহণ করা উচিত না। এই ছবি আপনি দেখাচ্ছেন, আমার ছবিও দেখিয়েছেন, আমি এই নিরপেক্ষভাবে বলতেছি এটা কারো পক্ষে করণীয় উচিত না। এটা করার একমাত্র কারণ যারা পুলিশকে ব্যবহার করে, যারা প্রজাতন্ত্রের লোককে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে চায়, তার বড় উদাহরণ হল আওয়ামী লীগ, নট আমরা। এবার আমরা এই ভিডিওগুলো একজন আওয়ামী লীগ নেতাকে দেখাতে চাই। সোহেল তাজ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে। নৌকার টিকিটে দুবার সংসদ সদস্য হয়েছেন। বিরোধী দলে থাকাকালীন পুলিশি নির্যাতনের শিকার হন সোহেল তাজ। পরে আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। আপনাদের উপর হামলার ভিডিওগুলো দেখানো হলো, এ বিষয়ে আপনার বক্তব্য কি? বিষয়টা হয়েছে, এখানে আমাদের যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটা সেই ব্রিটিশ আমল থেকে রাখা হয়েছে এবং ব্রিটিশরা এখানে আমাদের উপরে শাসন কায়েম করার জন্যই পুলিশকে সাজিয়েছিল তাদের লাঠিয়াল বাহিনী হিসাবে এবং পরবর্তীতে পাকিস্তানিরাও একইভাবে ব্যবহার করেছে এবং ওইটারই ধারাবাহিকতায় আজকে এই ফুটেজগুলো দেখলাম। তো পুলিশকে রাজনীতিকরণ এবং দলীয়করণের মাধ্যমে হাতিয়াল বা লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করা হচ্ছে। এটা তো অত্যন্ত দুঃখজনক এবং এটা কোনো গণতান্ত্রিক দেশে হতে পারে না এরকম। এবার আপনাকে আমরা একটু জয়নাল আবেদিন ফারুকের ফুটেজ দেখাতে চাই। এটা খুবই লজ্জাজনক এবং আমি আগেও যেটা বলেছি, এটা অনাকাঙ্ক্ষিত এবং এরকম একটি গণতান্ত্রিক দেশে হওয়ার কথা না। কিন্তু আবারও বলছি, এই কালচারটা কিন্তু আজকে হয়নি। এই বিগত বিএনপি জামাত জোট সরকারের সময় 2001 সাল থেকে 2006 সাল আমরা কিন্তু এরকমই ঘটনা বারবার দেখেছি। দুই দলের দুই নেতার কথা আমরা শুনলাম, এবার শুনতে চাই একজন বিশেষজ্ঞের কথা। অধ্যাপক ডক্টর মোহাম্মদ উমর ফারুক মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্সের বিভাগীয় চেয়ারম্যান। পুলিশ নিয়ে অসংখ্য গবেষণার নেতৃত্ব দিয়েছেন এই বিশেষজ্ঞ। এই ভিডিওগুলি যখন আমরা দেখি জনগণ হিসাবে, যে নাগরিক হিসাবে, তখন জনমনে একটা পুলিশের প্রতি মানুষের যে আস্থার যে জায়গাটা, এখানে একটা ব্যাপক সংকট তৈরি হয়। এই ক্ষেত্রে আমাদের যে কলোনিয়াল যে ইরাটা ছিল পুলিশের, সেই জায়গাতেই আমরা এখনও কিন্তু রয়ে গেছি। এর পরবর্তীতে আমাদের রিফর্ম ইরা এসেছে। 1861 সালের যে পিআরবি যেটা হয়েছে, এটা যথেষ্ট পরিমাণ রিফর্ম করতে হবে। প্রায় 2000 কোটি টাকা খরচের ফলাফল আমার হাতে থাকা আইনের এই 50 পৃষ্ঠার খসড়া কপি। এটি করা হয়েছিল 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে। পুলিশকে যাতে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে, সেজন্য এই খসড়া কপিটি করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত পুলিশ সংস্কার কর্মসূচি আর আলোর মুখ দেখেনি। কেন দেখেনি, কি কারণে দেখেনি, সেই গল্পই শোনাবো আজ। প্রকল্পটি বাস্তবায়নে 3 জন প্রকল্প পরিচালক কাজ করেছেন।
সবচেয়ে বেশি সময় অর্থাৎ 2007 সাল থেকে 2010 সাল পর্যন্ত 3 বছর দায়িত্ব পালন করেন সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক নববিক্রম কিশোর ত্রিপুরা। তার কাছে প্রশ্ন ছিল, পুলিশ সংস্কার কর্মসূচির মূল উদ্দেশ্য কি ছিল? পিআরপিটা করা হয়েছিল যে পুলিশের একটা আমূল সংস্কারের জন্য, আইনগতভাবে অবকাঠামোগতভাবে পুলিশকে একটা আধুনিক পুলিশ এবং একটা মানে বর্তমান সমাজের উপযোগী একটা পুলিশ বাহিনী গঠনের জন্য এটা করা হয়েছিল। 1861 সনের 5 নম্বর আইন, এই জন্য 5 আইন বলতে, তখন 5 আইন বলতে মানে পুলিশের আইন। এই 5 আইনটা আসলে অনেক পুরনো। এটা আমরা ফিল করলাম যে একটা আধুনিক পুলিশের জন্য উপযোগী নয়। পুলিশের দৈনন্দিন কাজকর্মে, বিশেষত তদন্তে, নিয়োগে, পদোন্নতিতে, বদলিতে কোনো ধরনের হস্তক্ষেপ এটা বেআইনি করা হয়েছে। আমরা বলেছি এটা ফৌজদারি অপরাধের মতো গণ্য, একটা কগনিজেবল অফেন্স হিসেবে এটাকে ক্রিমিনাল অফেন্স হিসেবে ট্রিট করা হবে কেউ যদি পুলিশের এই সমস্ত কার্যক্রমে যদি হস্তক্ষেপ করে।